Assalamu alaikum everyone. Only 17 students. Okay. Wait 2 more minutes. Let the other join the meeting. Then we will start. Inshallah. Last class we had a test on reading, and you are supposed to practice at home. 6 different question patterns. Okay, let's start. খুব বেশি স্টুডেন্ট আসে নাই এখনো যদিও, বাট আমরা শুরু করি। অলরেডি 9:41.
allow me to share the screen first. আজকে আমাদের লেকচার 8 রিডিং এর অলমোস্ট আমাদের আর মাত্র আজকের পরে আর দুইটা ক্লাস থাকবে, দুইটা কোশ্চেন টাইপ থাকবে। দ্যাট মিনস আমাদের রিডিং এর যতগুলো কোশ্চেন টাইপ আসার কথা আসতে পারে এক্সামে সবগুলোই আমাদের পড়া হয়ে যাচ্ছে। আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে উইথ ক্লু। উইথ ক্লু একটা ইজি কোশ্চেন টাইপ, নট অলওয়েজ, সবসময় খুব ইজি এটা না, কখনো কখনো একটু কঠিন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্যাসেজ। হ্যাভিং এ লাফ, এই প্যাসেজটা আমরা এই প্যাসেজের কিছু অংশ আগেও করেছি, বাট পুরোটা করি নাই। একটা কোশ্চেন টাইপ এখান থেকে সলভ করেছিলাম, এমসিকিউ। আজকে এই প্যাসেজের আরেকটা অংশ থেকে আমরা উইথ ক্লুটা সলভ করব। উইথ ক্লুটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি এটা তার চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সাথে সাথে ক্লু দেওয়া থাকবে, এই জন্য এর নাম উইথ ক্লু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ থেকে এইচ পর্যন্ত কিছু লেটার্স, যেগুলো হচ্ছে অ্যান্সার লেটার। এগুলো অ্যান্সার হবে আপনাদের এক্সামে। সো কি কাজ করতে হবে এখানে? প্রথমত আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে নিয়ম, সেই নিয়মেই আমরা গ্যাপগুলোকে ডিল করব, বাট আমরা যেই ওয়ার্ডটাকে প্যাসেজ থেকে পিক করব সেই ওয়ার্ডটার সিনোনিম এখান থেকে আবার ম্যাচ করে নিতে হবে। ফ্রম দিস সেন্স এটা উইদাউট ক্লুর থেকে কঠিন, কারণ উইদাউট ক্লুতে আপনাকে সিনোনিম ম্যাচ করতে হচ্ছে না, আপনাকে সিনোনিম না জানলেও চলবে। সরাসরি ওয়ার্ড প্যাসেজ থেকে নিয়ে আপনি আনসার জন্য সিলেক্ট করতে পারবেন উইথ ক্লুতে, সরি উইদাউট ক্লুতে। আর উইথ ক্লুতে যে ঝামেলাটা হচ্ছে সেটা হলো প্যাসেজ থেকে ওয়ার্ড আনসার বের করলেন, তারপরে সেই আনসার ওয়ার্ডটা এখানের কোন ওয়ার্ডের সিনোনিম সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এই ক্ষেত্রে এটা একটা টাস্ক বেশি করাচ্ছে আপনাকে, সেটা হলো যে আপনি একটা সিনোনিমও জানতে পারছেন, জানতে হবে হচ্ছে আপনাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা 32 এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি বের করি প্যাসেজ থেকে, ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ, ডিফারেন্ট কাইন্ড অফ কি, বিভিন্ন ধরনের কিছু একটা, ধরেন প্যাসেজ থেকে আমরা নিয়ে আসলাম ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ফর এক্সাম্পল। আচ্ছা, তাহলে ফুড এখানে অ্যান্সার দিয়ে দিতে পারবো না, ওই ফুডের সিনোনিম নিচে কি আছে ওইটা আমাকে বের করে তারপরে অ্যান্সার লেটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে 32 থেকে 36 আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটা সলভ করবো। প্রথমত যেহেতু এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর আগেও করেছেন, এই জন্য এখানে কোশ্চেন আছে 32 থেকে 36 পাঁচটা। প্রথমে আপনাদেরকে সময় দেবে পাঁচটা সলভ করার, তারপরে এই পাঁচটা আবার আমি সলভ দিব। বাট তার আগে যেহেতু এটা উইথ ক্লু, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে আপনারা যে ওয়ার্ডটা প্যাসেজ থেকে নেবেন সেই ওয়ার্ডের সিনোনিমটা এখানের কোন লেটারের সাথে ম্যাচ করে সেই লেটারটা আপনি আনসার হিসেবে সিলেক্ট করবেন। সো ভুল হতে পারে, অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, বুঝতে সমস্যা হলে বলবেন, আর ভুল হলে তো আমি সলভ দিচ্ছি একটু পরে। ফার্স্ট যেহেতু আমাদের এখন রিডিং মডিউলটা প্রায় শেষের দিকে, এখন আপনাদেরকে দিয়ে করানোটাই আমার বেশি প্রেফারেবল থাকবে, তারপরে আমি সেকেন্ড অ্যাটেম্পটে সলভ দিব আপনাদের। হ্যাঁ, সেই পাঁচটার জন্য আপনারা অফিসিয়ালি টাইম পাবেন 7.5 মিনিটস, বাট যেহেতু নতুন টাইপ আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি। ইটস 9:45, ইউর টাইম ইজ আপ টু 9:55, ঠিক আছে? 10 মিনিট এটা সলভ করবেন। প্যাসেজের কোথায় পাবেন এটা? যেহেতু কোয়েশ্চেন নাম্বার 32, তার মানে শুরুর দিকেই থাকবে না, একটু নিচের দিকে থাকবে। আপনাদেরকে একটা কিওয়ার্ডও দিয়ে দিচ্ছি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ধরেন কিওয়ার্ড। এটা যেই প্যারাগ্রাফে পাবেন ওই প্যারাগ্রাফের নিচে আস্তে আস্তে আনসার নিচের দিকে যাবে, ঠিক আছে? সো সবাই, এটা ক্যামব্রিজ 15 এ আছে, আপনারা ক্যামব্রিজ থেকে বের করতে চাইলে করতে পারেন। প্যাসেজ 3, টেস্ট 2 প্যাসেজ 3 সম্ভবত ক্যামব্রিজ 15 এর। আর যারা এখান থেকে সলভ করবেন তারা এটা স্ক্রিনশট নেন কোশ্চেন পেজের। ক্যামব্রিজ সবার কাছেই থাকার কথা। স্যার টেস্ট 3 প্যাসেজ 2, প্যাসেজ 3, প্যাসেজ 2 না, প্যাসেজ 3। কোশ্চেন নাম্বার দেখলেই বুঝতে পারবেন প্যাসেজ কত, তাই না? কোশ্চেন নাম্বারে দেখেন 32, 33, এগুলো তো প্যাসেজ 3 এর কোশ্চেন।
ঠিক আছে। সবাই সলভ করা শুরু করেন। এলোমেলো হোক ভুল হোক অসুবিধা নাই, বাট নিজের উপর কনফিডেন্স রেখে সলভ করতে থাকেন, একটু পর তো সলভ দিবই। সো টেক ইউর টাইম। স্যার টেস্ট 3 প্যাসেজ 3 তে তো এটা নেই। কি কেউ কিছু বললেন? স্যার এটা তো টেস্ট 3 প্যাসেজ 3 তে তো এটা নেই স্যার, 15 আছে। হ্যাঁ, স্যার টেস্ট 3 প্যাসেজ ও 3 স্যার এটা তো এখানে নেই স্যার। টেস্ট 3 প্যাসেজ 3 বলি নাই, বলছি প্যাসেজ 3 টেস্ট 2। 46 টা স্যার আরেকবার যদি 47 বলতেন। আচ্ছা পেজ নাম্বারটা বলে দেন তো যারা বের করছেন। 47 এটা 47 44 পেজ নং 44। 44 এ যান। থ্যাংক ইউ। একটা বইতে একটু খুঁজলেই তো পাওয়া যায়, একটা বইয়ের মধ্যেই তো 44 পেজ। খুঁজতে খুঁজতেই 5 মিনিট শেষ।
অলরাইট, টাইমস আপ। আপনাদের সলভ হয়েছে কার, মানে শেষ করতে পেরেছেন কে কে? একটু হ্যান্ড রেজ করেন। কেউ না? তাহলে একটু সময় নেন, একটু সময় নিয়ে খুঁজেন। এখন আমাদের শেষের দিকে ক্লাস, এখন আপনাদের অ্যাক্টিভনেস বেশি থাকতে হবে। নরসিনুর ম্যাডাম, নরসি ম্যাডাম লিভ নিচ্ছেন, আবার জয়েন করতেছেন বারবার। এনিথিং রং? না স্যার, হাতের চাপ লেগে কেটে গেছিল।
ওকে, আর সময় না নেই, আমরা অলরেডি 15 মিনিট মতো হয়ে গেছে, রাইট? আচ্ছা, কেউ কি আছেন 5টাই অ্যান্সার বের করতে পারছেন? ভুল হয়েছে সঠিক হয়েছে এটা পরে, পাঁচটার আনসার পেয়েছেন কেউ আছেন? এই তো, ভেরি গুড। সালমান ভাই, মাসুমুর রহমান ভাই, আচ্ছা, হুসাইন ভাই, ওকে, অনেকেই পারছেন, ভেরি গুড। নওশি ম্যাম, ও ভেরি গুড। আচ্ছা, অনেকেই পারছেন, এত ভালো কি হবে? আচ্ছা চলেন এবার যারা পারেননি বা যাদের আমাদের যেখানে ভুল হলো, আমরা সবাই মিলে এটা আবার সলভ করি। এবং যেহেতু কিছুটা হলো এটা নতুন কোশ্চেন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমন কিন্তু উইথ ক্লু, এই জন্য আমরা লেকচারটা এখন থেকে শুরু করছি। ফার্স্ট ওয়ান ইজ 32। ওকে, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল কোথায় এই কোশ্চেনের অ্যান্সার আছে এই লোকেশনটা বের করা প্রথম কাজ, তাই না? তাহলে আমরা প্রথমত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিকে মার্ক করেছিলাম, কারণ এটা ক্যাপিটাল নাম, আর ক্যাপিটাল নামে অ্যান্সার গুলো প্যাসেজে গিয়ে হুবহু সেভাবেই পাওয়া যায়, প্রপার নামগুলো। আচ্ছা, ওকে, কিন্তু শুধু এটা দিয়ে তো হবে না, আমাদের কি দরকার এটা আগে বুঝে নেই। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি কি করলো তারা? randomly chosen groups of participants were shown one of 3 videos. আচ্ছা, এখানে একটা স্টাডি করা হয়েছিল বা রিসার্চ করা হয়েছিল, যেখানে পার্টিসিপেন্টদেরকে র্যান্ডমলি চুজ করা হয়েছে। এই স্টাডিতে যাদেরকে চুজ করা হয়েছে তারা র্যান্ডমলি চুজেন ছিল। আচ্ছা, তাদেরকে শোন ওয়ান অফ 3 ভিডিওস, 3টা ভিডিওর যে কোনো একটা ভিডিও তাদেরকে দেখানো হয়েছিল, মানে প্রত্যেককেই 3টা ভিডিওর যে কোনো একটা দেখানো হয়েছিল। এখন দেখেন এখানে একটা কমা আছে, কমার পরে কি বলতেছে? ইচ ডিজাইনড। এই কমা দেওয়া মানে হচ্ছে ভিডিওস বলে যেহেতু কমা, তার মানে ভিডিওকে একটু এক্সপ্লেন করতেছে কমা দিয়ে। ভিডিওস কমা, ভিডিওগুলো কেমন? ইচ, প্রত্যেকটা, 3টা ভিডিও তো, প্রত্যেকটা ডিজাইনড হয়েছে, মানে ভিডিওটা ডিজাইন করা হয়েছে টু জেনারেট। জেনারেট মানে সৃষ্টি করা, তৈরি করা, উদ্রেক করা। ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ, প্রত্যেকটা ভিডিওই তৈরি করা হয়েছিল, তৈরি করতে ডিফারেন্ট কাইন্ড অফ, বিভিন্ন ধরনের ড্যাশ। তাহলে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই কিছু জিনিস তৈরি হয়, সেই কিছু জিনিসটা কি? ডিফারেন্ট কাইন্ড অফ কি? তাহলে আমরা এখানে প্রথমত হচ্ছে অর্থ বুঝে নিলাম। এখন দেখব কাইন্ড অফ এর পরে সবসময় নাউন হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন হয়, রাইট? আচ্ছা, এবার চলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ঘুরে আসি, অস্ট্রেলিয়াতে যাওয়া যাক। চলেন স্যার। চলেন স্যার। অস্ট্রেলিয়া কই পেয়েছেন বলেন? অস্ট্রেলিয়া কই? অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি মোবাইল বেলা লাস্টের দিকতে উপরে উঠবে। এই না? এটা না? এই তো ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি? জি স্যার। আচ্ছা, তার মানে এটা খুঁজে পাওয়াটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমরা টাইমটা সেভ করতে পারবো। আচ্ছা, ফার্স্ট গেল। এখন দরকার কি জানো? ওই যে 3টা ভিডিও, প্রত্যেকটা ভিডিও কি জেনারেট করে এটা খুঁজবো, ডিফারেন্ট কাইন্ড অফ কি। তাহলে এখান থেকে পড়ি, অ্যানাদার স্টাডি, ওই যে স্টাডির কথা পাওয়া গেল। Australian National University was based on the hypothesis that humor might provide a respite from. আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু অনেক কিছু বলতেছে, আমাদের কিন্তু ভিডিও একটা কিওয়ার্ড ছিল, ভিডিও দেখানো হয়েছিল, ভিডিওটা কোথায়? পুরোটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে, আমরা একটু ভিডিওর কাছাকাছি যাই। এখানে দেখেন ভিডিও পাচ্ছি কোথাও? 34 একটা লাইন আছে স্যার, দ্য স্টুডেন্টস দেন ওয়ার র্যান্ডমলি অ্যাসাইন টু ওয়াচ এ ভিডিও। এই না? জি স্যার। এই লাইনে, তাহলে এখানে চলে আসতে হবে। হ্যাঁ, আমরা শর্টকাট যত করতে পারি সব পড়ে তো লাভ নাই। তাহলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি পাইলাম, কিন্তু তারপরেও ভিডিওর কথা কোথায় বলো, এটা বেশি দরকার। দ্য স্টুডেন্টস দেন ওয়ার র্যান্ডমলি অ্যাসাইন্ড, এই কথাটা আমরা কোশ্চেনে দেখছি, টু ওয়াচ এ ভিডিও, ভিডিও ক্লিপ। ইলিসাইটিং, ইলিসাইটিং মানে হচ্ছে টু জেনারেট। ইলিসাইটিং মানে কি? টু জেনারেট। এই যে শব্দার্থ জানতে হবে, শব্দার্থ কম জানা থাকলে আমরা বুঝতে পারবো না, পড়ে চলে যাবো, বুঝতে পারবো না। ইলিসাইট মানে হচ্ছে উদ্রেক করা, তৈরি করা, যেটা জেনারেটের সিনোনিম। তাহলে জেনারেট করে কি? জেনারেট করে আইদার হিউমার
অর কন্টেনমেন্ট অর নিউট্রাল ফিলিংস, তিনটা কথা বলছে। এই জিনিসগুলো ইলিসাইট করে বা জেনারেট করে। এখন বলেন তো এতগুলো কি অ্যান্সার নেওয়া যাবে? হিউমার, কন্টেনমেন্ট, নিউট্রাল ফিলিংস, এত কিছু তো আমরা নিতে পারবো না। এই সবগুলো মিলে একটা ওয়ার্ড আমরা আমাদের অপশনের মধ্যে খুঁজবো। দেখেন তো সবগুলো মিলে এখান থেকে কোনো একটা ওয়ার্ড নেওয়া যায় কিনা? স্যার ফিলিংসটা কি ইমোশন? ইমোশন স্যার। ফিলিংসটা তো ইমোশনের সাথেই যায়, এক্স্যাক্টলি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি ডিফারেন্ট কাইন্ড অফ, কি হবে বলেন? ইমোশন। ইমোশন, সিম্পল। এখন বলেন তো আনসারে ইমোশনের ইটা কি ছোট হাতে লিখবো না বড় হাতে লিখবো? স্যার মিডল পয়েন্টটা বড় ছোট হাতে। হাতে শুরু স্যার। ছোট হাতে লিখবো না? জি স্যার। না স্যার বড় হাতে। ছোট বড় হাতের হাতে? হবে স্যার। ছোট হাতে, বড় হাতে নাকি মাঝারি হাতে? স্যার ছোট হাত দিয়ে শুরু হবে, মাঝখানে না স্যার? সবগুলাই বড় হাতের লেগে। সবগুলোই বড় হাতে লিখলেও 0 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যান্সার হবে এফ। অ্যান্সার কি হবে? ইমোশন দেখি ইমোশনাল হয়ে গেলেন। ইমোশন আনসার কেন দিবেন? মনে রাখবেন আইএলটিএস এ যত জায়গায় লেটার থাকবে অ্যান্সারের মধ্যে, অ্যান্সার গুলো সবসময় লেটারই হবে। সেখান থেকে ওয়ার্ড সেন্টেন্স কিছুই নেওয়া যাবে না। লিস্ট অফ হেডিং এ করে আসছেন এটা, তারপরে এমসিকিউ তে এটা করে আসছেন। লেটার দেওয়া থাকলে আনসার গুলো সবসময় লেটারই হয়। ইমোশন দেখে ইমোশনাল হয়ে গেলে আনসার কিন্তু শেষ। আনসার হবে এফ। তাহলে 32 হচ্ছে এফ, ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশন, ঠিক আছে, কিন্তু আনসার হবে এফ। ওকে, এই ভুল করে দিয়ে আসলে কিন্তু বিপদ। অনেক স্টুডেন্ট এই কাম করে, বুঝছেন, ভালো করছে কিন্তু এই ঝামেলা করে আসছে। ওকে চলেন এবার যাই হলো 33 তে। স্যার পুরোটা লেখা যাবে না? পুরোটা লেখা যাবে, কেন যাবে না, অবশ্যই যাবে, কিন্তু স্কোর পাবেন না এই আর কি। স্যার আচ্ছা, এখানে কি লাভ। শুধু যে লেটার থাকবে সেটা লিখবো? জি, এই এফ হবে আনসার। আপনি ইমোশন কখন লিখবেন? যখন আপনার উইদাউট ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা যখন সেভাবে সলভ করি, কিন্তু উইথ ক্লুতে সবসময় অ্যান্সার হবে লেটার দিয়ে, ঠিক আছে? হুম, ভুলে আবেগে এই কাজ করা যাবে না। অনেক সময় কি হয় তাড়াহুড়া করে আমরা এরকম করি, কারণ প্যাসেজ 3 তো লাস্টের দিকের প্যাসেজ, আর লাস্টের দিকে সময় কম থাকে, তাড়াহুড়ো থাকে, তখন এই ধরনের ভুল বেশি হয়, বুঝছেন? আচ্ছা 33 আপনারা তো কম বেশি বের করছেন। আচ্ছা এটা কার হয়েছিল আনসার 32? ইমোশন মানে এফ লিখছিলেন কেউ? এফ না ইমোশন লিখে দিচ্ছেন সবাই ইমোশনাল হয়ে? আচ্ছা তারপরে আসেন 33 খুঁজি। এখন 32 পাওয়া মানে হচ্ছে 33 তার কাছাকাছি পাবো। When all participants were then given a deliberately frustrating task to do, যখন সব পার্টিসিপেন্টদেরকে দেওয়া হয়েছিল ডেলিবারেটলি ফ্রাস্ট্রেটিং টাস্ক। ফ্রাস্ট্রেটিং মানে কি? হতাশাজনক, তাই না? মানে যেটা করতে ভালো লাগে না। ইট ওয়াজ ফাউন্ড, তখন দেখা গেল, ইট ওয়াজ ফাউন্ড মানে তখন দেখা গেল, কি দেখা গেল? দোজ হু হ্যাড ওয়াচড, যারা দেখেছিল, দ্য ড্যাশ ভিডিও। আচ্ছা তখন দেখা গেল যে যাদেরকে ড্যাশ ভিডিও, যে 3 ধরনের ভিডিওর কোন ভিডিও দেখতে দেওয়া হয়েছিল, তারা persisted with the task for longer and tried harder to accomplish the task than either of the other two groups. বিষয়টাকে বুঝেন, এখানে কিন্তু 3টা ভিডিওর কথা বলছে, হ্যাঁ? আচ্ছা 3টা ভিডিও দেখার পরে সবাইকে কাজ দেওয়া হয়েছে, ওই কাজের মধ্যে লঙ্গার টাইম এবং হার্ডার ট্রাই করে অ্যাকমপ্লিশ করেছিল যারা কাজটা, তারা কোন ভিডিও দেখছে, মানে 3 ধরনের ভিডিওর কোন ভিডিও দেখার কারণে বেশি সময় ধরে ভালো মতো কাজটা শেষ করতে পারছে কোন গ্রুপ, সেই ভিডিওর নামটা বের করতে হবে আমাদের। হ্যাঁ, গ্রুপের নাম না কিন্তু, ওই যে ওয়াচ দ্য ড্যাশ ভিডিও, কোন ভিডিও দেখি, কোন ভিডিও দেখার পরে তাদের কাজে পারফরমেন্স, ফ্রাস্ট্রেটিং কাজ করতে গিয়ে তাদের পারফরমেন্স ভালো হয়েছিল। আচ্ছা তাহলে আমরা ফ্রাস্ট্রেটিং দেখি, ফ্রাস্ট্রেটিং টাস্ক কোথায় আছে?
এই দেখেন এই যে এখানে পুরোটা ব্যাখ্যা করছে আসলে, হ্যাঁ পুরোটা আমরা একটু পড়ে বুঝি, যদিও আমরা এক্সামে এতটা পড়তে পারবো না, বাট এই টপিকটা আপনাদের বোঝানোর জন্য আমি একটু পড়ে দেখাই। দেখেন এখানে বলছে যেটা উপরে তো ভিডিওর কথা বলছে, তারপরে বলতেছে দ্য স্টুডেন্টস দেন কমপ্লিটেড আ টাস্ক রিকোয়ারিং পারসিস্টেন্স। তারপরে কি ঘটছে, ওই যে ভিডিও দেখার পরে, হ্যাঁ দেন তারপরে স্টুডেন্টরা কমপ্লিট করেছিল একটা টাস্ক, একটা কাজ, সেই কাজে রিকোয়ারিং পারসিস্টেন্স, পারসিস্টেন্স মানে হচ্ছে লেগে থাকা, হ্যাঁ ধৈর্য ধরে লেগে থাকাকে পারসিস্টেন্স বলে। তাহলে এই যে ওয়ার্ড না জানলে খেয়াল করবেন, এই ওয়ার্ড গুলো জেনে নিতে হবে, এগুলো খুব কমন ওয়ার্ড, বারবার আসবে আছে বিভিন্ন জায়গায়। রিকোয়ারিং পারসিস্টেন্স মানে লেগে থাকার যেই অনুশীলন, এটা দরকার ছিল। ইন হুইচ, যেখানে দে ওয়ার আস্কড টু গেস, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল টু গেস, গেস করতে। এখানে আসলে জিজ্ঞেস করা না, এখানে হলো বলা, তাদেরকে বলা হয়েছিল গেস করতে। কি গেস করতে বলা হয়েছিল? দ্য পটেনশিয়াল পারফরমেন্স অফ এমপ্লয়িজ বেসড অন প্রোভাইডেড প্রোফাইলস। গেস করতে বলা হয়েছিল যে পটেনশিয়াল পারফরমেন্স অফ এমপ্লয়িজ, এমপ্লয়ীদের সম্ভাব্য যে পারফরমেন্স, তাদের প্রোফাইলের উপরে বেস করে, মানে প্রোফাইল দেখে বলতে হবে কোন প্রোফাইলের লোকজন কেমন পারফর্ম করতে পারে, এটা তাদেরকে জিজ্ঞেস করা বলা, গেস করতে বলা হয়েছিল। ধরেন আপনাদের এখানে আছেন ধরেন 20 জন স্টুডেন্ট, আমি আপনাদের কাছে কিছু প্রোফাইল দিলাম, সিভি দিলাম, দিয়ে বললাম যে এগুলো দেখে বলেন তো কার সিভি দেখে আপনাদের কি মনে হচ্ছে, কে কেমন পারফর্ম করবে, এরকম একটা স্টাডি করা হচ্ছে এখানে। আচ্ছা, এটা করতে বলা হলো। তারপরে and were told that making 10 correct assessment in a row would lead to a win। বলছে যে এটা করতে গিয়ে 10টা কারেক্ট অ্যাসেসমেন্ট যদি কেউ করতে পারে, মানে 10টা উত্তর যদি কারেক্ট হয় ইন আ রো would lead to a win, সে জিতে যাবে, মানে 10টা কারেক্ট অ্যানসার করতে পারলে সে জিতে যাবে। however the software were programmed such that, এটা একটা সফটওয়্যারে তাদের আনসারটা কারেক্ট হলো না রং হলো, এটা সফটওয়্যার প্রোগ্রাম করা ছিল, was nearly impossible to achieve 10 consecutive correct answer। এমন ভাবে কোশ্চেন গুলো সাজানো ছিল যে এটা 10টা কারেক্ট আনসার দেওয়া এটা একেবারেই নিয়ারলি ইম্পসিবল ছিল। আচ্ছা, তারপরে কি বলছে, পার্টিসিপেন্টস ওয়্যার অ্যালাউড টু কুইট দ্য টাস্ক অ্যাট এনি পয়েন্ট। আচ্ছা, এখন এই কাজ করতে গেলে যেহেতু এটা বিরক্তিকর মানে কঠিন একটা কাজ, তো পার্টিসিপেন্টদের এই অনুমতি ছিল, চাইলে যে কোনো সময় সে কুইট করতে পারে। কুইট করা মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ কুইট করা, এটা জবের ক্ষেত্রে বেশি ইউজ হয়, জব কুইট করে মানুষ, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টস হু হ্যাড, এখান থেকে অ্যান্সার আসতেছে আমাদের, দেখেন এখন এই যেহেতু 10টা আনসার করতে হবে, পার্টিসিপেন্ট আবার চাইলে যে কোনো সময় লিভ নিয়ে নিতে পারবে। এখন স্টুডেন্টস হু হ্যাড ওয়াচ মিস্টার বিন ভিডিও এন্ডেড আপ স্পেন্ডিং সিগনিফিকেন্টলি মোর টাইম। এখন সিগনিফিকেন্টলি মোর টাইম, আর আমাদের কোশ্চেনে কিন্তু ছিল লঙ্গার টাইম, মানে বেশি সময়। তারা বেশি সময় দিল মিস্টার বিন ভিডিও যারা দেখছে, ওয়ার্কিং অন দ্য টাস্ক মেকিং টুয়াইস অ্যাজ মেনি প্রেডিকশনস অ্যাজ দ্য আদার টু গ্রুপস। অন্যদের থেকে তারা বেশি সময় কাজ করলো এবং বেশি মানে ভালো পারফর্ম করতে পারলো যারা মিস্টার বিন ভিডিও দেখছে। এখন বলেন তো আমাদের এখানে কি দরকার ছিল জানো, যে কোন ভিডিও দেখার কারণে তারা তারা লঙ্গার টাইম, যে লঙ্গার টাইম এবং ট্রাইং হার্ড করতে পারছিল। এখন আমরা পাইলাম মিস্টার বিন। এখন আপনারা এখানে কি মিস্টার বিনের কোনো সিনোনিম পাচ্ছেন এ থেকে এই পর্যন্ত? জি না স্যার। স্যার এমোজিং স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এ স্যার এ লাস্টটা অ্যামিউজিং এনজয়মেন্ট, জি জি। এই নম্বরে আছে স্যার, হাস্যকর। জি জি স্যার। বিনোদন বা আমোদ। আচ্ছা, ভালো লাগতেছে। শুনেন একটা গ্রামার এখানে অ্যামিউজিং আছে স্যার, মজাদার। আচ্ছা ফাইন, 3টা অ্যানসার পাইলাম। একজন বলছে লাফটার, এনজয়মেন্ট, একজন বলছে অ্যামিউজিং। আচ্ছা, এখন দেখেন এইখানে আমাদের দরকার কি, ওয়াচড দ্য ড্যাশ ভিডিও। এখন ভিডিও একটা নাউন, নাউনের আগে কি আরেকটা নাউন দিবেন না নাউনের আগে অ্যাডজেক্টিভ দিবেন? অ্যাডজেক্টিভ। গুড বয়, তাই না? দ্য গুড বয়, তো বয় কি নাউন, তাহলে বয়ের আগে কি আছে? গুড, গুড একটা অ্যাডজেক্টিভ।
এখন আপনি যদি এনজয়মেন্ট দেন, এনজয়মেন্ট ওটা নাউন, এনজয়মেন্ট ভিডিও হয় নাকি? এনজয়েবল হলে ঠিক ছিল, এনজয়েবল ভিডিও এটা হইতে পারে। লাফটার, লাফটার মানে হাসি, হাসি ভিডিও কথা হয়? আমি একটা হাসি ভিডিও দেখতেছি, হয় না? লাফটার একটা নাউন, সো নাউন গুলো দেওয়া যাচ্ছে না। আনসার হচ্ছে অ্যামিউজিং, মজাদার। মিস্টার বিন হচ্ছে রিল্যাক্সিং মজার। ওয়ার্ডটা এখন অ্যামিউজিং relaxing- ওয়ার্ডটা কিন্তু অনেকেরই পরিচিত না, তাই না? হুম অ্যামেজিং ওয়ার্ডের মিনিংটা অনেকেরই কিন্তু জানা নাই। এজন্য আইএলটিএস এ ভালো করার গোপন রহস্য কি? আপনাকে ওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, এরকম যত বেশি সলভ করবেন তত ওয়ার্ড, এই যে এখন ধরেন এইটা সলভ করতে গিয়ে একটা ওয়ার্ড শিখলেন, এরকম একটা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন আপনি 7টা 8টা নতুন ওয়ার্ড শিখছেন। এইভাবে স্কিলটা ডেভেলপ করে। এই জন্য যখন স্টুডেন্টরা বলে যে শর্টকাটে কিভাবে ভালো অ্যানালাইসিস করবো, আমি প্রথমেই বলে দিই যে ভাই ওইসব তাবিজ দিয়ে আইএলটিএস ভালো রেজাল্ট করা যায় না, এটা স্কিলের ব্যাপার, সময় লাগবে। মানে আপনি আজকে জিমে ভর্তি হয়ে বলতেছেন যে আমি 1 মাসের মধ্যে আমি কিভাবে 6 অ্যাপস বানাবো, এটা সম্ভব না। সাপ্লিমেন্ট নিতে পারেন, যেটা 2 নম্বর ওয়ে, কিন্তু আপনাকে মূলত কষ্ট করে ঘাম ঝরায় তারপরে আপনাকে বডি বিল্ড করতে হবে। এরকম এখন দেখেন অ্যামিউজিং ওয়ার্ডটা কিন্তু বেশ কমন একটা ওয়ার্ড, কিন্তু অনেকেরই আমাদের জানা নাই। হ্যাঁ, তো এটার সিনোনিম কি? এনজয়েবল। এখানে যেটা ঝামেলা হয়েছে, এনজয়মেন্ট, এটা কিন্তু আপনাদের খুব দ্রুত ক্লিক করছে, কারণ মিস্টার বিন তো এনজয় দেয়, আমাদের এনজয় করি আমরা, এই জন্য এনজয়মেন্ট নিয়ে নিয়েছেন। ঝামেলা করছে কিসে? ওয়ার্ড সেন্স, যেটা নাউন, তো এনজয়মেন্ট ভিডিও তো আর হয় না, এনজয়েবল হলে হইতো। ওকে, অ্যান্সার হচ্ছে অ্যামিউজিং। ওকে, তাহলে আমরা আনসার দিব হচ্ছে এইচ, নট অ্যামিউজিং। এইচ, হ্যাঁ, আবার মনে করে দিলাম, এইচ হচ্ছে আনসার। স্যার অ্যামিউজিং এর মিনিংটা কি স্যার? মজাদার, মজার, মজাদার আসলে খাবার সাথে কি যায়? মজার, হ্যাঁ মজার, মজার ভিডিও। ঠিক আছে, তারপরে আসেন 33 হয়ে গেল এইচ। এরপরে 34, এটা গ্যাপ দেখতে পাচ্ছি, আর সেকেন্ড স্টাডি। তাহলে সেকেন্ড স্টাডিটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সেকেন্ড স্টাডি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড স্টাডি ইন হুইচ পার্টিসিপেন্টস ওয়্যার আস্কড টু পারফর্ম আ পার্টিকুলারলি ড্যাশ টাস্ক। আচ্ছা, এটা তো প্রথম স্টাডি, যে এখানে ওই যে তাদেরকে 10টা কনজিকিউটিভ কারেক্ট অ্যান্সার ইন আ সিঙ্গেল রোতে বের করতে বলছিল। আর এখন যেটা বলতেছে সেটা হচ্ছে সেকেন্ড স্টাডিতে পার্টিসিপেন্টদেরকে বলা হয়েছিল টু পারফর্ম আ পার্টিকুলারলি ড্যাশ টাস্ক। কেমন একটা কাজ করতে বলা হয়েছিল, এটা লাগবে। তাহলে কাজের, টাস্ক মানে তো কাজ, ওয়ার্ক। তাহলে যেহেতু গ্যাপ আছে কাজ বা নাউনের আগে, সেখানে অ্যাডজেক্টিভ লাগবে একটা। কেমন কাজ, কাজটার ধরন কি? প্রডিউস সিমিলার রেজাল্ট, সেখানেও একই রেজাল্ট পাওয়া গেল। একই রেজাল্ট মানে কি? উপরের কি রেজাল্ট ছিল, যারা মিস্টার বিন দেখছে তারা ভালো রেজাল্ট করছে, তাহলে পরেরটাতেও ওই টাস্ক কেমন ছিল সেটাতেও তারা একই রকম রেজাল্ট করছে। এটা সিমিলার রেজাল্ট মানে একই রেজাল্ট। আচ্ছা, এখন আমাদের দরকার হলো যে কাজটা কেমন ছিল সেকেন্ড স্টাডিতে, সেই কাজের একটা অ্যাডজেক্টিভ খুঁজে বের করব। সেকেন্ড স্টাডিতে চলেন, সেকেন্ড স্টাডিতে কি কাজ করছে তারা, এবং কাজের একটা সিনোনিম পাইলে, মানে একটা অ্যাডজেক্টিভ পাইলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে সেকেন্ড স্টাডি, সেকেন্ড স্টাডি পাইলাম। হ্যাঁ, during which they had participants complete long multiplications questions by hand. সেখানে তারা কমপ্লিট করছে মাল্টিপ্লিকেশনস কোশ্চেন্স বাই হ্যান্ড, মানে বড় বড় গুণ, ম্যাথমেটিক্সে গুণ আছে না, সেই গুণ করছে বাই হ্যান্ড, মানে হাতে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ওকে, আচ্ছা। Again, participants who watched the humors, ওই যে again মানে কি, আগের রেজাল্টটাই কপি করতেছে। Again আবারও পার্টিসিপেন্ট যারা হিউমারাস ভিডিও দেখেছিল, হিউমারাস কিন্তু একটা অ্যাডজেক্টিভ এখানে, হ্যাঁ, ওই যে অ্যামিউজিং এর সিনোনিম হিউমারাস, হাসির, মজার। স্পেন্ড সিগনিফিকেন্টলি মোর টাইম, একই কাজ তারা করছে, মানে এখানেও তারা বেশি সময় পারফর্ম করছে। ওয়ার্কিং অন দিস টিডিয়াস টাস্ক, তাহলে টাস্কের অ্যাডজেক্টিভ কি পাইলাম? টিডিয়াস। এখন টিডিয়াস ওয়ার্ডটা তো জানি না,
তাই না? টিডিয়াস মানে কি জানি না, দেখেন না জানলেও একটা গেস করা যায়। সেটা কিরকম, এই শুরু থেকে কি বলছিল, দে হ্যাড পার্টিসিপেন্ট কমপ্লিট লং মাল্টিপ্লিকেশন কোয়েশ্চেন্স বাই হ্যান্ড, বড় বড় গুণের অঙ্ক হাতে করতে হবে, আপনার ইয়া ছাড়া, ক্যালকুলেটর ছাড়া। এইটা কাজটা কেমন হবে, ভাল লাগবে না খারাপ লাগবে, সহজ নাকি কঠিন, গেস করা যায়? ক্লান্তিকর স্যার। তাহলে টিডিয়াস, হ্যাঁ টিডিয়াসটা কি হবে, নিশ্চয়ই নেগেটিভ কোন ওয়ার্ড, কারণ এটা ইজি কাজ না। তাহলে এখন দেখেন তো এখানে খারাপ একটা ওয়ার্ড বের করেন, সি বোরিং। বোরিং 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 বোরিং, রাইট। মাঝে মাঝে এরকম একটু টেকনিক্যালি কিছু না জেনেও আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন, একটু বুদ্ধি খাটাইতে হবে। সো বোরিং একটাই খারাপ, মানে একটু নেগেটিভ অর্থ দিচ্ছে এখানে, আর বাকি সবগুলো কিন্তু পজিটিভ। অ্যাংজাইটিও কিন্তু আপনার নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু নাউন, অ্যাংজাইটি টাস্ক হয় না, হ্যাঁ অ্যাংজাইটির ইয়া হচ্ছে অ্যাংশাস। আচ্ছা, আর বোরিং টাস্ক, তাহলে आंसर হচ্ছে সি, বোরিং টাস্ক, মানে কাজটা খুব বিরক্তিকর ছিল, হাতে গুণ অঙ্ক করা খুব বিরক্তিকর কাজ অবশ্যই। আর টিডিএস এর শাব্দিক অর্থ হচ্ছে ক্লান্তিকর, যেটা করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, সেটা মানসিক ভাবে হলে বিরক্তিকর হয়, শারীরিক ভাবে হলে আপনার ক্লান্ত হয়ে যায়, এই আর কি। আচ্ছা, তাহলে 34 অ্যান্সার হলো সি। 35, অ্যাকর্ডিং টু রিসার্চার্স ডেভিড চেং এন্ড লু ওয়াং, এদের নাম আছে বারবার, দেখি এদেরকে দিয়ে আমরা খুঁজে পাবো। দিস ফাইন্ডিংস সাজেস্ট দ্যাট, ফাইন্ডিংস মানে হচ্ছে আপনার রিসার্চের রেজাল্টকে ফাইন্ডিংস বলে, হ্যাঁ রিসার্চ করে যে রেজাল্টটা পাওয়া যায় এটাকে ফাইন্ডিংস বলা হয়। দিস ফাইন্ডিংস মানে এইখান থেকে তারা যেই রেজাল্ট গুলো পাচ্ছে, এই যে উপরে রেজাল্ট বলছিল, ওই তারপর হচ্ছে আপনার ফার্স্ট স্টাডিতে ছিল, সেকেন্ড স্টাডিতে ছিল, এই যে ফাইন্ডিংস গুলো, রেজাল্ট গুলো সাজেস্ট দ্যাট, কি বোঝাচ্ছে সেটা হলো হিউমার, যে মানুষের যে হাসির ব্যাপারটা, হাস্য রসিকতার যে ব্যাপারটা, নট অনলি রিডিউসেস, এটা শুধুমাত্র রিডিউস করে না, ড্যাশ ড্যাশকে, এটা শুধুমাত্র ড্যাশকে রিডিউস করে না, anxiety, and helps anxiety, build social, acha, but it may also have a dash effect on the body and mind। তার মানে হিউমার মানুষের কিছু একটা শুধুমাত্র রিডিউস করে না, পাশাপাশি এটার একটা ইফেক্ট আছে, ড্যাশ ইফেক্ট। কেমন ইফেক্ট, ইফেক্টের একটা সিনোনিম লাগবে, অন দ্য বডি এন্ড মাইন্ড, তার শরীর এবং মনের উপরে কেমন ইফেক্ট ফেলে, দুইটা একসাথে আমরা বের করতে পারি। হিউমার কি রিডিউস করে দেখি তো আমরা, রিডিউস মানে কি কমানো, এই যে চেং এন্ড লুয়াং কি পাওয়া গেছে তাদের, এখানে আছে এই যে, এখানে তো আমরা আগেরটা পেলাম, এই প্যারাগ্রাফ শেষ এখান থেকে। অলদো হিউমার হ্যাজ বিন ফাউন্ড টু হেল্প রিলিভ স্ট্রেস, স্ট্রেস হচ্ছে অ্যান্সার, কারণ রিলিভ মানে কি কমানো, কোন সাধারণ, হ্যাঁ রিডিউসের সিনোনিম এটা, কোনো কিছু কমিয়ে দেওয়া, রিলিভ দেওয়া, কি স্ট্রেসকে রিলিভ করে। তাহলে স্ট্রেসের সিনোনিম খুঁজবো আমরা, মনে পড়ছে আপনাদের ওখানে অ্যাংজাইটি একটা ওয়ার্ড ছিল, রাইট, স্ট্রেস এক। আরটা কি দরকার জানো, যে শরীর এবং মনের উপরে কেমন ইফেক্ট ফেলে, শরীর এবং মন, facilitates social relationship, traditional view, performance implies and the individual thinks such as humor that may distract them from the accomplishment. We suggest that humor is not only enjoyable but more importantly energizing. এনার্জিটা মন এবং শরীর দুইটার সাথেই যায়, কিভাবে, আপনার মানসিক এনার্জি এবং শারীরিক এনার্জি দুইটাই লাগে, এটা হচ্ছে ইফেক্ট, এনার্জাইজিং ইফেক্ট, ঠিক আছে। এনার্জাইজিং এর এখান থেকে এই যে স্টিমুলেটিং, ঠিক আছে। স্যার স্টিমুলেটিং অর্থ কি? ওই যে কোনো কিছুর করার যে শক্তি, ওটাকে স্টিমুলেট বলে। মানে আপনি ধরেন একটা ব্যবসা বলছে স্যার, ঠিক আছে, ব্যবসা শুরু করার পিছনে আপনার মানসিক যে একটা ইনফ্লুয়েন্স, এটাকে স্টিমুলেটিং বলে।
স্টিমুলেশন, যেটা আপনাকে শক্তি দেয়, ওটা এনার্জির সিনোনিম। উদ্দীপনা হবে। হ্যাঁ হ্যাঁ, উদ্দীপনা বলা যায়, সুন্দর বাংলা, উদ্দীপনা। তো এখানে আমাদের একটা মানে ডাবল চ্যালেঞ্জ হলো কিন্তু, যে আমরা শুধু ওয়ার্ড প্যাসেজ থেকে পাইলেই অ্যান্সার হয়ে যাচ্ছে না, এটার সাথে আবার এই যে ম্যাচিং করে করে কোনটার সিনোনিম, এটা কিন্তু আমাদের একটা আরেকটা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের ফেস করতে হচ্ছে, তাই না? তাহলে বাদ গেল, দেখেন লাফটার কোনো অ্যান্সার নাই, রিল্যাক্সিং কোনো অ্যান্সার নাই, এনজয়মেন্ট কোনো অ্যান্সার নেই, তিনটা ওয়ার্ড কিন্তু বাড়তি, এটা ওদের একটা ট্র্যাপ। পাঁচটা হয়েছিল কার কার, বা কয়টা হয়েছিল আপনাদের ম্যাক্সিমাম? 3টে স্যার। তিনটা হয়েছিল। না পড়ানোই যদি তিনটা হয় ভালো, খারাপ না। 4টা। চারটা আরো ভালো। এই তো মোটামুটি, তাহলে আপনারা এখন আমার ইন তিনটা দ্য লাইন, হ্যাঁ তিনটা চারটা হলে, মানে তিনটা হলে বেশ ভালোই, দুইটা হলে এখনো আরো অনেক চেষ্টা করতে হবে। তিনটা থেকে তিনটা চারটা পাঁচটা যাদের হয়েছে তারা ভালোই আছে, কারণ এটা যেহেতু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কাছাকাছি এটা কোশ্চেন টাইপ, আর মোটামুটি উইথ ক্লুটা আসে এক্সামে, বেশ ফ্রিকোয়েন্টলি আসে, একদম কম আসে না, মোটামুটি ভালোই আসে। তো প্র্যাকটিস করতে করতে দেখবেন এগুলো আরো ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে যেহেতু 8th ক্লাস, আপনাদের আর মাত্র 2টা কোশ্চেন টাইপ বাকি, ওই 2টা কোশ্চেন টাইপ আমরা আগামী 2টা ক্লাস ইনশাআল্লাহ করবো, মানে এই সপ্তাহ রিডিং শেষ হয়ে যাবে সোমবার আর বুধবারে। শাহান আহমেদ ভাই কিছু বলবেন? স্যার, এই যে পেসেজ গুলো পড়াচ্ছেন, এসব গুলাই হচ্ছে গিয়ে একাডেমিকের। স্যার, জি, জিটি থেকে দুই একটা পেসেজ দেখাইলে একটু ভালো হইতো। পসিবল কি? নাহলে মনে তো থেকে যাবে না। আমাদের জন্য 1-2টা ক্লাস। হ্যাঁ একটু দেখি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জিটিতে কে কে আছেন দেখি তো। আচ্ছা 3জন আছেন, 4জন আছেন জিটির, 5জন, বাহ এই ব্যাচে অনেক জিটি। ওকে ঠিক আছে, আগামী ক্লাসে আপনাদেরকে জিটির প্যাসেজ দেখানো হবে। জিডির কি খুব সুবিধা বেশি নেই স্যার? ধন্যবাদ স্যার। না, এইগুলো সলভ করার পরে জিটির প্যাসেজ দেখে আপনাদের হাসি হবে যে এত সোজা। প্যাটার্ন একই, যেমন উইথ ক্লুটা জিটিতে আসতে পারে প্যাসেজ 3-তে, জিটির প্যাসেজ 3 আর একাডেমিকের প্যাসেজ 3 সেম, কোনো পার্থক্য নাই। মানে এত বড় বড় প্যাসেজ হবে, ডিফিকাল্টি লেভেলে একই, কোশ্চেন একই, শুধুমাত্র জিটির প্রথম 2টা সেকশনে যে ছোট ছোট প্যাসেজ থাকে ওইগুলো আপনার একাডেমিকের থেকে আরো সোজা হয়। সেখানে আপনার বিশেষ করে ওই যে আপনাদেরকে যখন লোকেটিং ইনফরমেশন করাচ্ছিলাম তখন বলছিলাম যে জেনারেল ট্রেনিংদের জন্য লোকেটিং ইনফরমেশন হচ্ছে মাস্ট, ফরজ, এটা আসেই তাদের। পাশাপাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস নট গিভেন, এই 3টা কোশ্চেন টাইপ হচ্ছে আপনাদের জন্য একেবারে ফরজ। আর বাকি যেগুলো ওইগুলো প্যাসেজ 3-তে ঘুরে ফিরে আসতে থাকে, যেমন এমসিকিউ, তারপরে যে আজকে যেটা করলাম উইথ ক্লু, লিস্ট অফ হেডিং, এগুলো প্যাসেজ মানে 3rd সেকশনে আপনাদের ঘুরে ফিরে র্যান্ডমলি আসতে থাকে। আগামী ক্লাসে আমরা জিটির প্যাসেজের স্যাম্পল দেখবো, সেখানে একটা ফুল টেস্ট কিভাবে কি সলভ করবো এটা নিয়ে একটা আগামী ক্লাসে ব্রিফিং থাকবে। আচ্ছা আজকে আমরা যেহেতু আর সময় আছে, আমরা একটা কাজ করবো, এখন বাকি আমাদের সময়টাতে আমরা আরেকটা টেস্ট দেবো ছোট করে, এই উইথ ক্লু। আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, দ্য লিটল আইস এজ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ওয়েদার ডিউরিং দ্য লিটল আইস এজ। এটা কোন বই থেকে? এটা বাংলা প্রথম পত্র। সেকেন্ড পড়তে তো দেন, বাংলা প্রথম পড়তে কাজ হইব না। আচ্ছা একটু ওয়েট করেন। এটা হচ্ছে কেমব্রিজ 8 টেস্ট 2 রিডিং প্যাসেজ 2, কেমব্রিজ 8 থেকে নেওয়া, সুতরাং আপনাদের কাছে নাই। স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশট নেন কোশ্চেনের, কোশ্চেনটা স্ক্রিনেই থাকবে, স্ক্রিনশট না নিলেও চলবে, আমরা প্যাসেজের স্ক্রিনশট নেই।
কোশ্চেনটা স্ক্রিনে রেখে দিব, প্যাসেজটা আপনারা আপনাদের ডিভাইস থেকে সরাই টরাই দেখবেন, বা তিনটাই নেন। এটা একটা স্ক্রিনশট নেন প্রথমে। হয়েছে? প্যাসেজ যাচ্ছে, প্যাসেজের শুরু থেকে নেন। দুইটা একসাথে আসবে না, নেন এবার একটা নেন। এখানে একটা নেন। এখানে একটা নেন। স্যার সিডি আবার একটু দেন। সি, এত পিছনে কেন? হ্যালো স্যার। জি স্যার জি। একটু কি উপর থেকে দেওয়া যাবে? আমার আমি নেটটা একটা কথা বলতে মাঝখানে চাচ্ছি, ডিসকানেক্ট হয়ে শুনবেন? হ্যাঁ আসতেছি, তার আগে এটা স্ক্রিনশট নেওয়াটা শেষ করি, সবার হলো কিনা? স্যার ও, একটু থেকে জি। স্ক্রিনশটটা আবার দেওয়া যাবে? আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার একটু। তার চেয়ে একটা কাজ করেন ভাই, বেটার হয় আপনারা গুগলে গিয়ে সার্চ দেন। রাইট স্যার, সঠিক স্যার। জি জি জি, স্যার, ওখানে আপনারা পেতে পারবেন। গুগলে গিয়ে এই নামটা দিয়ে সার্চ দেন, লেখেন রিডিং প্যাসেজ দ্য লিটল আইস এজ। ওখানে গিয়ে আগে সলভ করেন, আনসার দিকে ফেলেন না, আনসার তো আছেই, প্যাসেজটা বের করে ফেলেন। যেহেতু আপনারা অনলাইন আইএলটিএস স্টুডেন্ট, আপনাদের অনলাইন মানে ম্যাটেরিয়াল কালেক্ট করার অ্যাক্সেস খুব ইজি হবে। গুগল গিয়ে জাস্ট স্যার। নামটা দিয়ে সার্চ দেন, পুরোটা চলে আসবে। হ্যালো। জি স্যার বলেন। আচ্ছা, আমি আপনার এই মেসেজ এসএমএস করবো একটা মোটিভেশন লেটার, একটু আপনি আমাকে চেক করে দিবেন ক্লাস শেষে? ক্লাস শেষে দিতে পারবো কিনা জানি না, দিয়ে রাখেন, আমি চেক করে রাখবো। কত হ্যাঁ, বড়? মানে আমার ওই আপনার স্পেনের জন্য একটা মোটিভেশন লেটার আমি লিখেছি, ওটা জাস্ট স্পেলিং এবং ইয়েগুলো ঠিক আছে কিনা একটু জাস্ট দেখে দিন, আমার জন্য বেটার হবে। আচ্ছা, আপনি দিয়ে রাখেন। আপনি কোথায় দিবেন? ইসে মেসেজ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে আমি আপনার এই যে মেসেঞ্জার অপশনে কপি করে টেক্সট করে রাখছি। আচ্ছা দিয়ে না, রাখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই গুগলে যান, আর এখানে কোশ্চেন আছে হচ্ছে শুধুমাত্র এই কোশ্চেনটা আপনি সলভ করবেন। হ্যাঁ, 18 to 22, পাঁচটাই, পাঁচটার জন্য ম্যাক্সিমাম 10 মিনিটস নিব আমরা, 45 পর্যন্ত সলভ করেন। এখানে স্ক্রিনে কোশ্চেন গুলো থাকলো, আর আপনারা আপনাদের ইসে বের করে রাখতে পারেন প্যাসেজটা।
Right. Slip out.
অলরাইট, we have run out of time. অনেকেই লিভ নিয়ে নিছে, এই সেগমেন্টেশন অনেকেই লিভ নিয়ে নেয়। আচ্ছা, সবগুলো আনসার পেয়েছি, কে কে একটু হ্যান্ড রেজ করেন তো। কেউ না? টাইম কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 11-12 মিনিট। চমক ভাই, আপনি পেয়েছেন সবগুলো আনসার। আচ্ছা, শাহান আহমেদ, আপনি তো আগে থেকে হ্যান্ড রেজ করা। আচ্ছা, কাজী মোর্শেদ ভাই, আচ্ছা ওকে, 2-3 জন। রাইট, এটা আপনাদের হোমওয়ার্ক সলভ, যদিও ক্লাসের টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য ক্লাসে দেওয়া হয়। এটা অ্যান্সার বলে দিচ্ছি এখন, আবার সলভ করবেন, মানে অ্যান্সারটা মিলিয়ে প্যাসেজ থেকে আবার অ্যান্সারগুলো বের করে দিবেন। শুধু অ্যান্সার জানাই তো যথেষ্ট না, আমাদের জানতে হবে যে কোত্থেকে অ্যান্সারটা হলো। হ্যাঁ, ওকে, অ্যান্সার হচ্ছে সি। 18 এর জন্য সি, হ্যাঁ। 19 হচ্ছে বি, সেটা সমস্যা নাই। সি বি। 20 হলো এ। আচ্ছা 20 হলো এ, আচ্ছা, তো ক্লাইমেটিক শিফটস। আচ্ছা, 21 স্টর্মস, এইচ। 22 জি, হিট ওয়েভস। Okay. '21 হচ্ছে এইচ, 22 হচ্ছে জি। বুঝতে পারছি। ওকে, ট্রান্সলেটর কার কয়টা হলো? 4টা হয়েছে, লাস্টেরটা ভুল হয়েছে। মানে ভেরি গুড। তিনটা হয়েছে স্যার। স্যার আমার 4টা। 3টা অনেক ভালো আনসার, ভেরি গুড, দ্যাটস ফাইন। এই তো। আচ্ছা, এখন যাদের মিসিং আছে তারা কিন্তু অ্যানসারটা আবার ম্যাচ করবেন, যে কোন জায়গা থেকে অ্যানসারটা আসলো। এটা সলভ, কিন্তু এটা হোমওয়ার্ক, এটা আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। এটা করে তারপরে আপনারা অন্য যে ইয়া থেকে, মানে অন্য কেমব্রিজ থেকে আপনাদের কাছে যে ম্যাটেরিয়াল গুলো আছে ওইখান থেকে আপনাদের পার্সোনাল হোমওয়ার্ক গুলো করবেন। এটা আগে সলভ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা নতুন একটা কোশ্চেন পেপার অবশ্যই করব, পাশাপাশি আমরা জিটির প্যাসেজ নিয়ে একটু কাজ করব আগামী 2টা ক্লাসে, ঠিক আছে? That's all. ওকে স্যার, সঠিক স্যার। Very much. আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো চলে গেছেন, হ্যান্ড রেজ করে কি এখন? ভাই এই পেসেজটা আপনাদের 5টা কেমনে হয়? ভাই আমরা যারা মনে করছি যে তাদের কি ভাই 5টা হয় না, 4টা হয়েছে, 4টা। বুঝছেন, আমাদের মতো তারা এই শুধু নলেজ নিয়ে এখানে আসে, তারা আগে থেকে অনেক এক্সপার্ট, তারা ওই জন্য পারতেছে। ডেফিনেটলি সাধু সাহেব ট্রাই করতে থাকেন, পারবেন একটা আমার কাছে এটা অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। আমি ওই ইনশাআল্লাহ যে মাসুদুল্লাহ ভাই শেষের দিক দিয়ে অ্যান্সার গুলো পাইছি, প্রথম 18, 19 এগুলোর অ্যান্সার প্রথম 2 পেরাতেই নাই। ভাই আমি তো মাসুদুল্লাহ ভাই, আমি আপনাকে বলছি যে আমি তো এবার প্রথম যে ট্রেনিং এ আমি কিছুই বুঝছি না, মানে আমি পারতেছি না। আমার এই সিলিন্ডার মুখস্থ নেই ভালো। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, হ্যাঁ। আমি যখন ফিশারিটিতে 3 মাস আগে করোনার মধ্যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ক্লাস করতাম 3 ইঞ্চি মাথার উপর দিয়ে দৌড় মারতে, বুঝতে পারছেন? ওইভাবে কোনো কিছু স্পিকিংটা ঠিক আছে, স্পিকিংটা বলতে পারতাম, সমস্যা নাই, কিন্তু রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে অনেকটা প্রবলেম। হ্যাঁ, গ্রামার, প্র্যাকটিক্যালি গ্রামার জানতে হবে, আর প্রচুর ওয়ার্ড জানতে হবে। এগুলো যদি আপনি সমার্থক শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম যদি না বেশি বোঝেন আর গ্রামার গুলো যদি সঠিক কারেকশন না করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট হবে না। আর সেকেন্ডলি, একটা এই ট্রেনিং করে সেশন পার করে কিন্তু ভালো রেজাল্ট এক্সপেকটেশন করা যায় না, ঠিক আছে? আমি এখনো কিন্তু এই যে ক্লাসে আছি, কিন্তু আমি এখনো পরিপূর্ণ বুঝি না। এই যে আমার স্পেনের জন্য একটা অফার লেটার এসেছে, আমি একটা মোটিভেশন ওয়ার্ড লিখছি, স্যারকে কিছুক্ষণ আগে বললাম যে আমাকে চেক করে দেন কোথায় ভুল আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনি নিজে হ্যান্ড রাইটিং করেন, বাসায় বসে বসে প্রত্যেকটা একটা নিজে টপিক স্টার করাবেন, করিয়ে নিজে রাইট করবেন,
সেখানে কতটুকুন গ্রামার ভুল হলো, কতটুকুন কি ইয়ে হলো, গুগলে কারেকশনে যাবেন, আপনার দেখাই দিবে কোথায় কোথায় মার্কস করেছে ওরা, ঠিক আছে? সেগুলো আপনি আবার কারেকশন করবেন, করলে এভাবে কিন্তু প্র্যাকটিস করলে শিখতে পারবেন। টিচার কিন্তু সম্পূর্ণ শিখাবে না, 2 5টা 8টা প্র্যাকটিস করিয়ে শেষ। রাইট ভাই, আমাদের তো 6টা ক্লাস শেষ হল রিডিং এর। আমার কাছে মনে হইতেছে আমি এখনো 40% নিতে পারি নাই। 40% কি, আমি 20%ই পাইনি, আর আপনি 40% ধরতেছেন ভাই। ভাইয়া মাসুদ ভাই আপনার এই যে আপনার হোয়াটসঅ্যাপের নামটা কি? দেখি আব্বু, এখানে কিছু বিষয় আছে, বুঝতে পারছেন? আপনার হোয়াটসঅ্যাপের নামটা কি আছে? আমার হোয়াটসঅ্যাপের নাম তো মাসুদ রানা আছে, দেখেন সিয়াম মাসুদ রানা আছে, আছে না? আমি আপনার ইয়াটা পাচ্ছি না, আপনার অ্যাকাউন্টটা পাচ্ছি না। আপনি কি হোয়াটসঅ্যাপে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন? না না, আমি আপনার অ্যাকাউন্টটা পাচ্ছি না। না পাচ্ছি না ভাইয়া, আপনি কি আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন? ফাইলে একটু নক দেন। আমি আপনারটা দেখতে পাচ্ছি কিনা। সাজু আহমেদ, সাজু আহমেদের ওকে, সাজু আহমেদ। আপনি কি জিডিতে পরীক্ষা দেবেন? আমি হ্যাঁ জবের জন্য জিটি দিব, এবং আমি আরেকটা পরীক্ষা দিব। এই যে আপনার পাইছি, আমি মেসেজ করতেছি। হ্যাঁ আমি পিটি একটা আছে পরীক্ষা, পিটি না, ওই আমি ইউএসএ, আমার তো ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টস অডিট ফাইন্যান্স, তা আমি ওই যে ইয়ে দিব, ইউকিভিএ আইএলটিএস দিব। হ্যাঁ আমার 4.5 লাখ, আমি জব নিয়ে ওই দেশে সুইচ করি, বুঝতে পারছো? আর পাশাপাশি আমার ইমিগ্রেশনটা বেশি কারণ জব, আমার 5 আইএলটিএস করলে হবে বিটেটা। আপনার তো ইয়ে যাচ্ছে না, মেসেজ অপশনে যাচ্ছে না। টিএম ডাজ নট সুইচ। শাহান ভাই, আপনার কি অবস্থা? আমাদের যে ইয়ে হোয়াটসঅ্যাপে ভাই মাসুদ ভাই আমার নামটা কপি করে নিয়ে আপনি বাইরে কঠিন থেকে অবস্থা। বাইরে যাবেন। তবে জিটি সহজ, জিটি সহজ, একাডেমিক চেয়ে জিটি সহজ। এটা তো হচ্ছে আবার অলরেডি পাওয়া সুবিধা বেশি। মার্কস বেশি উঠানো লাগে। হ্যাঁ এটা যে মার্কিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, একাডেমির সাথে তো মিল নাই। আপনি স্পিকিং আর লিসেনিং এ মোটামুটি পাবেন, রাইটিংটা প্রবলেম হয়, রাইটিং এ গ্রামাটিং এর সমস্যা হয়। তো আমাদের ওই দিন ক্লাসে বললাম স্যার 1000 করে দিব, পার্সোনালি গ্রামার ক্লাসগুলো করান, 5 জন 6 জন হাত তুললো। আমি বললাম যেদিন ফুল ইয়াতে স্টুডেন্ট থাকে ওই দিন আপনি কোশ্চেনটা করেন, দেখবেন লিস্টটা হয়ে যাবে। মাসুদ ভাই ওই দিনটা যদি মানে স্যার কম ছাত্র দিয়ে করতে যাচ্ছেন, আমি যা বুঝলাম স্যার কম ছাত্র দিয়ে করতে যাচ্ছেন, উনি যদি বেশি ছাত্র করাবে, কিন্তু আমি যাও মানে যেটা বুঝলাম। আর আমি এই 2 দিন ছিলাম না, লাস্ট 2 দিন আমি একটু অডিটে ছিলাম ঢাকার বাইরে। হ্যাঁ একটু কাজপুরে ছিলাম, যার কারণে জয়েন করতে পারিনি। সমস্যাটা হয়ে যায় এই জায়গায়। সাজু ভাইয়ের এমনিতে রিডিং করলে হ্যাঁ 40টাতে কয়টা হয়? আচ্ছা সবাই যারা লাইনে আছে প্র্যাকটিস করেন না কেন? ওনারা গেছে তাই করেছে, আপনারা তো সেশনে থাকেন। সবার ইউরসেলফটা বলেন তো একটু, একজন করে। এটা কিন্তু ফার্স্ট কোশ্চেন স্পিকিং এ ধরবে। ইউরসেলফ, টেল মি ইউরসেলফ। সাজু ভাই। জি ভাই বলেন। ইউরসেলফটা বলেন তো, টেল মি ইউরসেলফ। Hello. My name is Shaju Ahmed. I am from My name is Dinajpur. বলবেন না। My name is বলার দরকার নাই। শাজু আহমেদ। I am Shaju Ahmed. তারপর বলেন। My name is বলবেন না। I am Shaju Ahmed. I am Shaju Ahmed. I am from Dinajpur. I have completed my diploma from Dinajpur Polytechnical Institute. My father name is Jahangir Alam. My mother name is Shahnaz Begum. And I am 20 years old. সাজু ভাই, এটা তো আমরা কিছু মনে করেন না। হ্যাঁ আপনি ডিপ্লোমা কমপ্লিট করে কি এখন বিএসসি তে আছেন?
জি বিএসসি করব। কিন্তু আমার মাইসেলটা এরকম হবে না, ঠিক আছে? মাইসেলটা আরেকটু স্ট্যান্ডার্ড করতে হবে, ঠিক আছে? যে আই এম সাজু আহমেদ, মাই ফাদার ইজ এক্স, হ্যাঁ, I am stay now in Dhaka. I have completed my educational polytechnic general courses subject A. So I am trying to study in abroad. So I am interested for my career development and I joined IELTS class course. এইভাবে যখন আপনি IELTS ক্লাসে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি তখন এইভাবে অ্যানসার দিবেন। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাউ ফার ডিস্টেন্স ইওর ক্লাসরুম অ্যান্ড ইওর হাউস, মানে আপনার বাসা থেকে আপনি যখন ফিজিক্যালি ক্লাস করবেন সেখানে কতদূর দূরত্ব, এর উপরে আপনাকে বলবে, আপনি হচ্ছে এক্সপ্লেইন করেন। হ্যাঁ, তারপরে হাউ অ্যাবাউট ইওর স্টুডেন্ট ক্যারিয়ার এনি ইফেক্টিভ ইভেন্ট, কোনো যদি ঘটনা থেকে থাকে সেটা আপনাকে বলবে এক্সপ্লেইন করতে, ঠিক আছে? মানে ইনস্ট্যান্ট আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবে, আপনার মেমোরি কতটা ক্লিয়ার আছে সেটা তারা হচ্ছে জানতে চায়, ঠিক আছে? আপনি যদি এগুলা নিয়ে একটু বেশি বেশি করে চর্চা করেন, আয়নার সামনে বলেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি ঠিক হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে মাসুদ ভাই, আমি একটু বিষয় আছে বলি। আমি ধরেন এটা মনে করি যে এটা প্র্যাকটিসের কিছু বিষয় আছে, তারপর উপস্থিতি যদি একটু মানে যদি help from your workplace to a home, then you can proceed with the matter that I am living in a small town. My transport system is I'm always try to hold on a bus or a train to go to my workplaces from my home. Then ভাই এগুলা জিজ্ঞাসা করবে না, কারণ কেন, আমি যখন ক্লাসরুমে ছিলাম স্পিকিং ক্লাসে, বুঝছেন, আমাকে স্পিকিং এ ম্যাডাম হচ্ছে 9 পাইছে, ব্র্যান্ড 9 এ 9, ব্রিটিশ কাউন্সিলর, উনি এক্সামিনার, উনি আমাকে কোশ্চেন ছিল হাউ মেনি ডিসটেন্স ইউর ক্লাসরুম এন্ড হোম, ঠিক আছে? তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার ডিসটেন্স কতটুকু, আমি তখন বলেছিলাম মাই হাউস ইজ গুলশান 2, মানে গুলশান 2 মানে তখন বেরিয়ে গেছে গুলশান 2, তা সবাই ক্লাসরুমে হাসছিল যে গুলশান কেন 2 হলো, হাউ মেনি কিলোমিটারস ফ্রম ক্লাসরুম, আমি বললাম 1 কিলোমিটার, হ্যাঁ, ডিসটেন্স ফ্রম ইওর ক্লাসরুম। তারপরে তোমার বললো যে তোমার বাসার পাশে এমন কি সিনারিস আছে, মানে ন্যাচারাল সিনারিস ভিউ, যেটা তুমি দেখলে তোমার ভালো লাগে, ঠিক আছে? ইটস ফিল চার্মিং, তুমি সেটাকে এক্সপ্লেইন করো, ঠিক এই সব প্রশ্ন করে। তারপরে কোনো ছোটবেলায় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যেটা তোমার স্মৃতিতে গাঁথা আছে, ইওর ফেভারিট, ঠিক আছে, যে মেমোরাইজ, তুমি একটা এক্সপ্লেইন করো। তারপরে আপনার কাছে ওয়াচিং কোন জিনিসটা ভালো লাগে, ফুটবল, ক্রিকেট, গেম, ক্যাচিং, হ্যাঁ, ঠিক আছে, এন্টারটেইনিং, মুভি এটসেট্রা, আপনাকে সেটার উপরে এক্সপ্লেইন করতে বলে। জি, বিভিন্ন জিনিস নিয়ে টাচ দিবে, অত ঘাবড়ানোর দরকার নাই, ধরুন আপনি বলতেছেন, আপনি কন্টিনিউ। এইজন্য আমি একবার ক্লাস করছি তো, আর এক্সামে বসি নাই, কারণ আমার তো মা মারা গেল, এই জন্য হয় নাই। তা আমি এই কারণে বলতেছি, কারণ এইগুলাই হচ্ছে বেশি আসে পরীক্ষায় এবং এগুলা সে জিজ্ঞাসা করে স্পিকিং এ, বুঝতে পারছেন? আমি যতগুলা পার্সনের কাছে গিয়েছি তারা সব এই ধরনের অ্যান্সার দিচ্ছে যে ভাইয়া এগুলাই প্রশ্ন ঘুরে ফিরে আসে। ভাই আপনি কি কোনো ফিজিক্যাল কোচিং এ ক্লাস করছিলেন? হ্যাঁ, আমি ফিজিক্যাল কোচিং বললাম না 3 মাস করছি। কোথায় এটা? এটা আমি ওই যে বনানীতে করছি, আপনার ফিউচারিটিতে, বা জয়েন্ট ভেঞ্চার অফ ব্রিটিশ কাউন্সিলের সাথে। হ্যাঁ, ও ব্রিটিশ কাউন্সিলের সাথে, হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার ওরা। তা আমি ওখানে করছি। তারপর আমি 2011 সালে সাইফোর্সে করছি, তখন জার্মানির জন্য, ঠিক আছে? আমার ক্যারিয়ার ছিল ধরেন এক বিজনেস ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স ছিল, ফাইন্যান্স এমবিএ ছিল, পিজিডি ছিল, এইচআরএম এ, বুঝতে পারছেন? আমার 1 ইয়ার সায়েন্সের উপর এক বছরের ডিপ্লোমা আছে, ঠিক আছে? আপনি এখন কি করছেন? আমি জব করি অ্যাজ এ জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্টের হেড একটা গ্রুপ অফ কোম্পানির। হ্যাঁ, সো আমি গত বছর ডক্টরেটের জন্য ইউএসএ ইন্টারভিউ দিয়েছি, বাট আমার ভিসাটা রিফিউজ হয়েছে শুধু আর স্পন্সরশিপের কারণে। আর আমার কোনো, তারপর ওরা ইন্টারেস্টেড ছিল, ওনারা জিজ্ঞাসা করেছিল যে কনসুলার যে হাউ মেনি কান্ট্রিজ ইউ উইল ভিজিট। হ্যাঁ, আমি বলেছিলাম আই হ্যাভ নো ভিজিট এনি কান্ট্রিজ। সো তখন তারা হয়ে গেছিল যে আমি ডক্টরেট ক্যান্ডিডেটে যাচ্ছি, তারপর আমি কোন কান্ট্রি ভিজিট ছিল না, যদি আমার ভিজিট থাকতো তাহলে আমার ভিসাটা হয়ে যেত।
সো যখন তারা এক্সআইটি পায় নাই আর এক্সআইটি ট্রাই করেছিল, আর তারা ধরে নিয়েছিল যে আমি যে ফান্ডটা দেখেছি দ্যাট ইজ লিটল ফান্ড, $45,000, কারণ আমার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স দিয়েছিল $37,000, ঠিক আছে, সেখানে আমি 45 দেখিয়েছিলাম। সো যেটা আমার জন্য আমি বুঝতে পারি নাই, আমার কিছু ভুলের কারণে রিফিউজ হয়েছে, না হলে আমার ফাইল অনেক হাই ছিল, আমার রিফিউজ হওয়ার কথা ছিল। মিনিমাম কত $1,000 দেখাইতে হবে? আপনি যদি মাস্টার্স কোর্সে যান এটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর বেটার। হ্যাঁ, সেখানে যদি আপনার পার ইয়ার, আমার যেমন পার ইয়ার টিউশন ফি ছিল 16,300, ঠিক আছে। সো আপনার যদি ওইরকম 15,000 আসে তাহলে 2 ইয়ার্স যদি মাস্টার্স প্রোগ্রাম হয় তাহলে মিনিমাম 45 লিভিং সহ মাস্টার্সে। আমার ছিল ডক্টরেট কোর্স 3 ইয়ার্স, তাহলে আমাকে নিম্নে 60 ক্রস করা উচিত ছিল, 60,000 অ্যাবভ, কিন্তু আমি 45 দেখিয়েছি, এটাই আমার মাইনাস পয়েন্ট। আর আমি জানতাম না যে ইউএস এর জন্য 3 সার্টিফিকেট লাগে না বাবার, আমার বাবার অ্যাসেট আছে বাট 3 নাই। আমি মনে করেছিলাম যদি টিউশন শো করতে পারে তাহলে তো বাবারটা করতে পারবো না, এই জন্য নিজে 3 দিয়ে করছিলাম, বুঝতে পারছেন, ধরাটা ওই কারণে খাইছি, কারণ নিজে বাবার 3টা দেখতেছে একমাত্র কানাডাতে। আচ্ছা, আপনার অ্যাসেট মানিটাকে লিকুইড করে একটা করা যায় না, ওই যে কি বলে ওটাকে করা যায়, অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে হয়, আপনার এখন সবাই করতেছে, বাট ওই সময় আমার আইডিয়াটা ছিল না, কারণ আমার নিজেরই, হ্যাঁ ভাইয়া আমি বলি, আমার নিজেরই জমি কিনা আছে 1 বিঘা 7 কাঠা পুরো শহরের মধ্যে, হ্যাঁ, যেটার দাম এখন মনে করেন প্রায় 1.5-2 কোটি টাকা। আমি যদি ওইটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতাম, তারপর আমার ইনকাম ট্যাক্স রিটার্নে প্রায় ওইটা ভ্যালুয়েশন করে এটা হলো ওভারঅল প্রায় 1,80,00,000 টাকা দেখানো আছে, তাহলে ওটাকে যদি আমি একটা সিএ ফার্ম থেকে 15-20 হাজার টাকা দিয়ে একটা অডিট রিপোর্ট বানাই নিতাম অ্যাসেট প্লাস লায়াবিলিটিস ইকুইভ্যালেন্ট করে, তাহলে কিন্তু আমার জন্য আরো প্রসপারিটি বেশি হয়। আমি আপনাকে বলি, আমি জব করছি, তো আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি গেছে গত জুলাইয়ের 18 গেছে নিউজিল্যান্ড, ঠিক আছে, ওর 15 লাখ টাকা শুধু দেখাইছে, ওর একাডেমিক ও এসিতে গেছে করে ইউনিভার্সিটি, ওখানে অকল্যান্ড ইউনিভার্সিটিতে গেছে, সে 15 লাখ টাকা, সরি 20 লাখ টাকা ক্যাশ দেখাইছে, আর বাকিটা লিকুইড, যেটা আপনি যে ভ্যালিডেশন করে ওইটা প্রায় 50 লাখ টাকা দেখাই দিছে। তার ফলে ও একদম ফার্স্টই মানে হয়েছে, ও প্রথমে কানাডা করছিল, কানাডায় ওই লিকুইডটা দেখাইতে পারেনি, যার ফলে ওকে রিজেক্ট করছে কানাডা। তো পরে নিউজিল্যান্ডে করছে, নিউজিল্যান্ডে সে এখন মোটামুটি গিয়ে ওই স্পাউস নিয়ে, এখন ধরেন স্পাউস চলে যাবে নভেম্বর-ডিসেম্বর। হ্যাঁ, তো আমাকে বললো যে বিষয়টা বললো আপনার আলাপচারিতে, আমি এটাই বুঝলাম যে ওই বিষয়টাই বললো যে আমি ওই লিকুইড ওইটা দেখাইছি অ্যাসেটটাকে, ঠিক আছে, ওইটা করার যে এটা আছে, মানে যে না আমার অলরেডি মনে করেন ওই বছর, গত বছরে লাস্ট আমার ইউকে তে 2টা ইউনিভার্সিটির অফার লেটার, প্রি কন্ডিশনাল অফার লেটার এসেছিল। হ্যাঁ, তারপরে আমার কানাডা একটা ইউনিভার্সিটি থেকে এসেছিল, আর ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি থেকে এসেছিল। আমি কিন্তু গত বছর কোথাও সুইচ করি নাই, সবাইকে সব ইউনিভার্সিটি মেল দিয়ে বলছি লাস্ট ইয়ার মাই মাদার হ্যাড ডাইড, সো আই টেক মাই ডিসিশন ইজ পেন্ডিং, দেন আই উইল টেক ডিসিশন, সো আই উইল কনফার্ম ইউ বলে মেসেজ দিয়ে তাদেরকে স্টপ রাখছিলাম। অলরেডি এখন আমি ইউকে তে 3টা ইউনিভার্সিটি থেকে অলরেডি পেয়েছি অফার লেটার, প্রি কন্ডিশনাল। তারপরে স্পেনে করছি, স্পেন থেকে ডাইরেক্টলি পেয়ে গেছি, আমি নিজে অ্যাপ্লাই করতেছি ইউনিভার্সিটির মাধ্যমে, আমি নিজে অলরেডি সব কাগজপত্র চলে এসেছে। যে মোটিভেশন লেটারটা স্যারকে বললাম, স্যার একটু চেক করে দেন আমার কোথাও কোনো জায়গায় সেন্টেন্সের একটু ভুল আছে কিনা, যদি আপনি আমার এটা কারেক্ট করে দেয় তাহলে আমি ওইটাই ড্রাফট করে ওদের ওয়েবসাইটে দিয়ে দিব, বুঝতে পারছেন। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। I think you have a lot of experiences over there. So মানে সব এবং রিকমেন্ডেশন লেটার, বুঝছেন, ঠিক আছে, ওইগুলো আমাকে রিকমেন্ডেশন তো আমার ইউনিভার্সিটি থেকে নিয়ে আছে 2টা, আমার 2টা বেস্ট রিসার্চ ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিয়েছে। জি, কোন ইউনিভার্সিটি আপনার ভাইয়া? হ্যাঁ, কোন ইউনিভার্সিটি? আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ও আমেরিকান ইউনিভার্সিটি, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আমি যেটা বলছিলাম যে মানে অ্যাসেটটাকে যে লিকুইড মানিতে কি করতে হয়, এটা আমি কোন অফিস থেকে করতে হয়, এটা কোথা থেকে করতে হয়? হ্যাঁ বললাম এটা অ্যাসেটটা, হ্যাঁ অ্যাসেটটা কি বলেন? বলছেন অ্যাসেটটাকে যে লিকুইড মানিতে করতে হয়, মানে একটা ফান্ড অ্যাসেটটাকে আপনার হচ্ছে লিকুইড মানিতে শো করবেন, আপনার পার্সোনাল অ্যাসেট হইতে হবে, নট আপনার ফাদার। জি আপনার নিজের ওনার এবং আপনাকে ট্যাক্স পেয়ার হইতে হবে, টিন হোল্ডার। আপনার যখন অ্যাসেট রেগুলেশন করবেন
লাইবিলিটিস প্লাস অ্যাসেট ইকুয়াল করে যখন ইভ্যালুয়েশন করবেন তখন হচ্ছে আপনার নিজের টিন হোল্ডার হতে হবে এবং আপনার অ্যাসেট তখন লিকুইড করে নিতে হবে, যে এত কোটি টাকার অ্যাসেট আপনার বাংলাদেশ আছে ওটাকে ইউএসডি তে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমার বাবা যদি মনে যে স্পন্সর হয়, আপনার বাবা স্পন্সর হলে সমস্যা নাই, আপনার বাবা আপনার নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবে, সেখানে আপনার বাবা, আপনি যদি বাইরে যেতে চান তাহলে এখন থেকেই বলবেন 2 লাখ 5 লাখ করেও ওই অ্যাকাউন্টের সাথে ট্রানজেকশন করতে। এখন বিদেশের সমস্যাটা হচ্ছে কি, আমরা সরাসরি এফডিআর নিই, ঠিক আছে? এখন বিদেশ অনেক চালাক হয়ে গেছে, তারা এফডিআর মনে করছে ব্যাংকের থেকে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে শো করতেছি। সো আপনি যখন আপনার একটা সেভিং অ্যাকাউন্ট করবেন, সেখানে আপনার টাকাটা যখন 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে কন্টিনিউ লেনদেন করবেন, তাহলে ওই ব্যাংকটা ওই অ্যাকাউন্টটা রানিং, তাহলে সে ধরে নেবে দ্যাট ইজ রাইট অ্যাকাউন্টিং, হ্যাঁ অ্যাকাউন্ট, হ্যাঁ। সো আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে তখন ওইখানে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিল। আপনি কোন দেশে যেতে চান? ভাই আমি তো, আমার তো যেহেতু আমার মনে করেন যে ফান্ড কম, বুঝছেন, আমি যে ইউরোপে যাইতে চাই যেগুলোতে টিউশন ফি কম। ইউরোপেতে আপনি একটা অপরচুনিটি যাচ্ছে, আপনার ডিপ্লোমা না, আপনার হচ্ছে ইউনিভার্সিটি থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারটা নিতে পারবেন? আমাদের তো মিডিয়াম এমওআই নিতে পারবেন? আমাদের তো এমওআই মনে হয় নাই। আচ্ছা, না হলে আপনি একটা ডুয়েলিঙ্গো টেস্ট দিয়ে দেন, বেশি টাকা খরচ হয় না, 12-13 হাজার টাকা হবে, ভালো একটা ইনস্টিটিউট থেকে ডুয়েলিঙ্গো দিয়ে দেন। আপনি শুধু স্পিকিং দিবেন 3 মিনিট 38 সেকেন্ড, আর রিটেন রাইটিং রিডিং আপনার প্রক্সি দিয়ে দিবে, ঠিক আছে? আপনি শুধু স্পিকিংটা দিবেন, তা আপনার স্ক্রিন দেওয়া থাকবে বোর্ডে, আপনি কিন্তু অ্যাক্টিং করবেন, ধরা দিবেন না। যদি স্পিকিং ভালো করতে পারেন আপনি 110-20 পেয়ে যাবেন, আর 100 প্লাস পাইলে আপনি যে কোনো দেশে যারা ডুয়েলিং অ্যাকসেপ্ট করে আপনি চলে যেতে পারবেন। আপনার ডিপ্লোমা এর রেজাল্ট কি আছে? ফার্স্ট ক্লাস আছে? 3.5 আছে? 80%, হ্যাঁ 3.5। আচ্ছা, 3.5 পেলে বেটার। আর আপনি তাহলে ওইখানে ডুয়েলিঙ্গো দেন, দিয়ে আপনার সর্বমোট আপনি ব্যাংক সলভেন্সি দেখাবেন 25 লাখ, হ্যাঁ 25 লাখ 6 মাসের জন্য, 3 মাসের জন্য দেখাবেন। আর আপনার ডিপ্লোমাতে যেতে সব মিলিয়ে ওভারঅল 8 লাখ টাকা খরচ হবে ক্যাশ, 6 মাসের সেমিস্টার ফি সহ আপনার যেতে 8 লাখ টাকা মতো খরচ হবে, আর বাকিটা 2 সেমিস্টার ওরা নিয়ে নেয়। আপনার সবচেয়ে সহজ উপায়। হ্যাঁ, আমি এখন একটা আপনাকে মানে বলি, আপনি কিছু মনে করি না, আমি অনেক ঘাটাঘাটি করছি তো, প্রায় 6 মাস ধরে আমি ঘাটাঘাটি করছি ইউরোপ নিয়ে। তো ইউরোপের কয়েকটা দেশ আমি খুঁজে পাইছি, যেমন ইটালি, ফ্রান্স, হ্যাঁ, তারপর আপনার যে কি বলে এটা না, ইউরোপের সব থেকে, আরে আচ্ছা যাই, এই দুটো কান্ট্রির কথা বলি। রিকমেন্ড করতেছে উইদাউট আইসি। ইতালি, ফ্রান্স, হ্যাঁ ইতালি, ফ্রান্স, এগুলাতে টিউশন ফি 1000 ইউরো থেকে 1500 ইউরো, মানে খুবই কম। এগুলা তো আপনার হচ্ছে টিউশন ফি সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য ফ্রি, ফুল ফ্রি। জি ভাই, এখানে আপনার পড়াশোনার জন্য সুইজারল্যান্ড, ইতালি এগুলাতে আপনার টিউশন ফি লাগে না পড়াশোনার জন্য, কিন্তু ওখানে ঢোকাটাই টাফ। আপনার ডিপ্লোমাতে হবে না, আইএলটিএস লাগবে ইতালিতে। জি আমি দেখছি এটা। আর আপনি কোন দেশের জন্য সাজেস্ট করছেন? আমি আপনার যদি সেনজেনের ভিতরে ঢোকার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো এখন গ্রেট অপরচুনিটি তৈরি হয়েছে হাঙ্গেরি, মাল্টা, এবং এটা প্রায় 80% ভিসা রেশিও খুব ভালো। যারা ইউরোপে ঢুকবেন এখান থেকে 6 মাস পরে ক্রেডিট ট্রান্সফার করে চলে যাবেন অন্য কান্ট্রিতে, ঠিক আছে? দ্যাট ইজ গ্রেট অপরচুনিটি 2025 অলরেডি। আমি মনে করেন আসতে না, হ্যাঁ গরু দুধ দেয় বাবা, তুমি খাও। আজ 14 বছর ধরে আমি এই লাইনে, ঠিক আছে? এবং অনেক কটা কান্ট্রি পেয়েছি, ফ্যামিলি ডিসিশন মেকিং এ যায়নি, কিন্তু এখন ট্রাই করতেছি যে চলে যাবো। আচ্ছা এই মাত্র আপনাকে একটু আমাকে ইয়ে করতে, আপনার নাম্বারটা পাঠান। আচ্ছা, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিব, হ্যাঁ ঠিক আছে ভাই? আমার একটা কোশ্চেন ছিল বাবা, ভাই বলতে যাচ্ছি ডিগ্রি থেকে কি ভাই এমওআই নেওয়া সম্ভব? ডিগ্রিতে না, আপনার না ডিগ্রি কাউন্ট হয় না ওখানে। দুধ হচ্ছে গরু থেকে দেয়, খাবার খাই। আচ্ছা মাসুদ ভাই, যে ডুয়েলিঙ্গো কি ইনস্টল করা যেতে পারে? ডুয়েলিঙ্গো দেন, ডুয়েলিঙ্গোটা হচ্ছে আমার কাছে আছে, দুটো ইনস্টল খুবই ভালো। আমি নিজেও এক্সাম দিব, আবার ইউএস এর জন্য আমার ডুয়েলিঙ্গো দিতে হবে, হ্যাঁ। কোথায় দিব?
আমি ডুয়েলিঙ্গো দিয়েছিলাম, ওটা 1 বছর পিরিয়ড থাকে, তো এক্সটেনশন হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে দিব। ডুয়েলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করছিলাম, ভার্সিটি এমওয়াই ছিল আমার সব, সো অ্যাকসেপ্ট করেছিল। হ্যাঁ, সো আবার ডুয়েলিঙ্গোটা দিব, পাশাপাশি আইএলটিএস টা করতেছি যাতে আমি এক্সাম দিতে পারি, দিয়ে যদি এখানে 5.5 বা 6 নিতে পারি তাহলে আমার জন্য একটা এক্সট্রা বেনিফিট আসবে। হ্যাঁ, জিটি যেটা আমার জবের জন্য। ডুয়োলিঙ্গো কোন ইনস্টিটিউট থেকে দিব? ডুয়েলিঙ্গো মিরপুরে আছে আমার পরিচিত ক্যান্টনমেন্টের ভিতরে, ঠিক আছে। ডুয়েলিঙ্গো ইনস্টিটিউট, ইংলিশ ডুয়েলিঙ্গো ইনস্টিটিউট, ওই ভাইয়ের সাথে ভালো, ওদের ওখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি কি বলেন না যেটা যে আমাকে শুধু 7 দিন 10 দিনের একটা ওদের কাছে ক্লাস করবেন, আপনাকে ওইখানে কোচিং করাবে, প্রশিক্ষণ দিবে, আপনি আজকে 3-4টা মক টেস্ট নিব ওরা স্পিকিং এর উপরে, দেখবেন আপনি পারতেছেন, তখন ওরাই বলবো ভাইয়া আপনি বসে যান এবার এক্সাম। আপনি একবার না পারলে দ্বিতীয়বার ওরা ফ্রি দিবে, তৃতীয়বার আর দিবে না, তৃতীয়বার আবার আপনাকে নিজে টাকা দিয়ে আবার করতে হবে। ওই যে প্রক্সির যে কথাটা বলছেন না ভাইয়া, যে প্রক্সি যে রিডিং এরিয়া, রিডিং, রাইটিং, লিসেনিং, এই তিনটা হচ্ছে প্রক্সি সিস্টেম। এই তিনটা আপনাকে খালি জাস্ট বসে থাকবেন, ওরা বুঝতেও পারবে না, আপনি এখানে 7 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, যে আপনি একটু আমাকে আপনাকে এই জন্য বললাম যে আপনি আমাকে একটু মানে হোয়াটসঅ্যাপে আমাকে একটু ইয়া দেন, আমি আপনারটা খুঁজেই পাচ্ছি না। আপনার নাম্বার লাস্টে কত? 329632। জি ভাইয়া। মাসুদ রানা ভাই। জি ভাইয়া। জি হ্যালো, বলছি যে ভাই ডুয়েলিঙ্গো আপনি যেটা বলতে চাচ্ছেন যে ডুয়েলিঙ্গোর রিডিং, রাইটিং, তারপরে যে ইয়েটা মানে স্পিকিং বাদে এটা কি মানে ওরা সলভ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, ডুয়েলিঙ্গো ওরা ওদের ইনস্টিটিউট থেকে 3টা পার্ট ওরা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে, আপনি জাস্ট স্পিকিং দিবেন। আমি কি বলতে চাচ্ছি একটা জিনিস, সেটা হলো যে আমি কি মনে করেন যে ওই ডুয়েলিঙ্গোতে মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢুকতে পারবো? না, ইউরোপের সব দেশ অ্যাকসেপ্ট করে না তো। ইউরোপে মনে করেন লিথুনিয়া নিবে ডুয়েলিঙ্গো, ঠিক আছে, স্লোভাকিয়া নিবে, তারপরে আপনার হচ্ছে রোমানিয়া নিবে, বুলগেরিয়া নিবে, ক্রোয়েশিয়া নিবে, তারপরে মনে করেন মাল্টা নিবে, ঠিক আছে, এখন ফ্রান্সও নিচ্ছে, তারপরে হচ্ছে হাঙ্গেরি নিচ্ছে। মানে ইউরোপের মোস্ট অফ কান্ট্রি মনে করেন 29-31টা এখন সেনজেন, মিনিমাম আপনি 16 থেকে 17টা সেনজেন কান্ট্রির মধ্যে আপনি ট্রাই করতে পারবেন ডুয়েলিঙ্গো দিয়ে। মাসুদ রানা ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, দেখেন তো পাইছেন কিনা। হোয়াটসঅ্যাপে দাঁড়াও ভাইয়া, দিলে আসবে ভাইয়া, হ্যাঁ সমস্যা নাই। মাসুদ রানা ভাই, ওসি আপনার নাম্বারটা বলেন, আমরা একটু ইয়ে করি। আচ্ছা লেখেন 01818749632। ভাই আমার মেসেজ কি পাইছেন? আমি একটু প্রবলেম হচ্ছে ভাই 01818749632। থ্যাংক ইউ ভাই। আচ্ছা সাজু না, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ভাইয়া আমি সাজু, হ্যাঁ পেয়েছি, ওকে এসছে। হ্যাঁ হ্যাঁ সাজু ভাই আপনার নাম্বার এসছে, মেসেজ দিয়েছি আমি। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, আমার মেসেজ পাইছেন? হ্যাঁ পেয়েছি, আপনাদের দুইজনেরও পেয়েছি, সালমান মুন্না ভাইয়েরও পেয়েছি। হ্যাঁ জি ভাই, আমি সালমান মুন্না ভাই। স্যার ভাই আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা ডুয়েলিঙ্গে আমি ওদের এখানে ট্রেনিং করতে আমার কেমন টাকা খরচ হবে আনুমানিক? আপনার কোয়ালিফিকেশন কি আগে আমাকে বলেন তো একটু জাস্ট।
ভাই আমার কোয়ালিফিকেশন বলতে আমি এইচএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মানে এইচএসসি কমপ্লিট করছি আর কি। এইচএসসি? জি। এইচএসসি আপনি অনার্স বা ডিগ্রি নাই? না না, আমার অনার্স বা ডিগ্রি কিছু নাই ভাইয়া, তাহলে আপনার ডুয়েলিঙ্গো দিয়ে হবে না। হ্যাঁ, আপনাকে আইএলটিএস দিতে হবে মিনিমাম 6 থেকে 6.5 পেতে হবে। কিসের জন্য ভাইয়া? ওইখানে ব্যাচেলরের জন্য বা ওইখানে ডিপ্লোমা করুক সেটার জন্য 6 লাগবে। ওই ভাই তো ইন্টারমিডিয়েট পাস। কোন দেশে? ইন্টারমিডিয়েট? হ্যাঁ, কোন দেশে? যে কোনো দেশে যাইতে হলে 6 থেকে 6.5 লাগবে ব্র্যান্ড। আচ্ছা, ব্যাচেলর কি ডুয়েলিঙ্গো হবে না? ব্যাচেলর করা থাকলে তোর না, ব্যাচেলর ডুয়েলিঙ্গো দিয়ে হবে না। ডুয়েলিঙ্গো ব্যাচেলরে অ্যাকসেপ্ট করে না, মাস্টার্স এর জন্য অ্যাকসেপ্ট করে। মাস্টার্স তো ভাই আমি দেখলাম যে এমওয়াই দিও অ্যাকসেপ্ট করে, ডুয়েলিঙ্গো লাগে না কি? মাস্টার্স এমওয়াই দিয়ে অ্যাকসেপ্ট করে কোনগুলো? যেগুলো হচ্ছে যেমন আইবি, ব্র্যাক, নর্থ সাউথ, ঠিক আছে, যাদের সম্পূর্ণ হচ্ছে পড়াটা ইংলিশ ভার্সন, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের এমওয়াইটা অ্যাকসেপ্ট করে। সবার মাস্টার্স এর এমওয়াই অ্যাকসেপ্ট করে না। আপনাকে অফার লেটার এনে দেবে, কিন্তু আপনি যখন এমবাসিতে যাবেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। ওই মিডিল দিকে যে কয় টাকা গেছে সেটা লস। ভাই ভোকাবুলারি মনে আপনাকে একটা প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট সাথে থাকায় লাগবে, না হলে আপনি ধরা দিবেন। ভাই ভোকাবুলারি মনে টেকনিক আছে ভাই? হ্যাঁ, বলছি ভোকাবুলারি মনে রাখার জন্য কি কোনো স্পেশাল কোনো ট্রেনিং মানে আছে টেকনিক? কিছু নাই, প্রতিদিন 10টা করে পড়েন, ঘুরিয়ে ফিরিয়ে ওই 10টার উপরে কথা বলা শেখেন, এইভাবে চেষ্টা করেন ভোকাবুলারি মনে রাখবেন। মাইরে এসো তো, আমি আসি দেখতেছি। হ্যাঁ জি ভাই, বলছি যে আইএলটিএস সবচেয়ে ভোকাবুলারি এটা মনে করেন যে আইএলটিএস এর ভালো করার মূল হিসেবে গ্রামার এবং ভোকাবুলারি, যে যত জানবে তার জন্য বেটার। টাকাগুলো নিয়ে মারবা না? মারবানি আব্বা, আমি ক্লাস করতেছি, যে আঙ্কেলটা রয়েছে ওই যে আবু, আমি টাকা নেই, সেই টাকা দিয়ে তুমি ওই টাকা দিয়ে কিনতে পারি? হ্যাঁ, তুমি পড়াশোনা করো, একটু যাও। হ্যালো জি ভাই, তাহলে আপনি আপনার যে অবস্থা তাতে আপনি আইএলটিএস করেন। হ্যাঁ, আইএলটিএস এর আপনার ইয়েটা খুব পসিবিলিটি কম, ঠিক আছে। আইএলটিএস এর 6 রাখার চেষ্টা করেন, ওভারঅল ব্র্যান্ড 6। আর আপনার তো ফান্ডও অনেক বেশি দেখাইতে হবে, বুঝতে পারছেন, ফিনান্সিয়াল। আর ব্যাচেলারে গেলে খরচও অনেক হাই, 4 বছরের কোর্স অনেক। যদি 10,000 করে বছর টিউশন ফি হয় 40,000, আবার প্রতি 1,000 করে 12,000, 4 48, আপনার প্রায় 90 থেকে 1 লক্ষ টাকার আপনার ইউরো বা ইউএসডি দেখাইতে হবে। প্রায় 80,000 তো মিনিমাম 4 বছরের কোর্সের জন্য। আমি ভাই যাতে যাচ্ছিলাম, মনে করেন যে আমার একটু ফাইন্যান্সিয়াল অবস্থা একটু নর্মাল, সেটা আমি এই যে দক্ষিণ কোরিয়া বা এরকম একটা নর্মাল দেশে প্রথম যাতে আপনার একটা সুযোগ আছে, শোনেন আপনাকে আমি বলি। হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন না? আপনি ফিজিক্যাল কোনো কাজ জানেন? ফিজিক্যাল কাজ আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিই। হ্যাঁ, যারা একটু দুর্বল, একটু যেতে চান বাইরে, আপনি সোনারগাঁও